স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে, সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। 180 দিনের পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাস দিয়ে বাংলাদেশে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনা বিনিয়োগকারীদের আরও কার্যকর সেবা দিতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণাও দেন তিনি। সকালে বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ে চীনা ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে চীনা ব্যবসায়ীদের সামনে বিশেষ প্রেজেন্টেশন তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, যেখানে অংশ নেন চীনের 125 জন ব্যবসায়ী। সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সাথে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। বিনিয়োগ বাড়াতে চীনের জন্য বিশেষ সেবা চালুর ঘোষণাও দেন সরকার প্রধান। আন্তর্জাতিক পুঁজি সংক্রান্ত কার্যপ্রণালী ঢেলে সাজাতে সরকার 180 দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, সরকারি সেবার ডিজিটালাইজেশন, নীতির ধারাবাহিকতা নিশ্চিতকরণ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি চীনা বিনিয়োগকারীদের আরও কার্যকর সেবা প্রদানের লক্ষ্যে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করা হবে। এদিন চীনের স্থানীয় সময় সকাল 9টায় বেজিংয়ের রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাউজিং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 9 বার চীন সফরের কথা স্মরণ করে তার সম্মানে 2001 সালে খালেদা জিয়ার চীন সফরের ছবি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে রাখা আছে বলে জানান লিউ হাইজিং। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের উল্লেখ করে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার আগ্রহের কথাও জানান কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানও বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ও চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন হান্ডা চেরি সহ বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও দেশটির পানি সম্পদ মন্ত্রীর সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দেশটির সাথে অর্থনৈতিক পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ। স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে আঞ্চলিক ভারসাম্যও গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, বেইজিং, চীন। গ্রামীণ অর্থনীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে বড় আকারের বাজেট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য পুরনো মডেল থেকে বেরিয়ে এসে এবার নতুন মডেলে বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। 2026-27 অর্থ বছরের বাজেট পর্যালোচনায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সেমিনারের আয়োজন। সুদের হার বেশি হওয়া মানে সরকার যে উন্নয়ন প্রকল্পগুলো নিতে যাচ্ছেন। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বৃহস্পতিবার সকালে এই সেমিনারে বক্তারা বলেন, এবারের উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন ও জিডিপি প্রবৃদ্ধি সহ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা জরুরি। যে ইন্টারেস্ট পেমেন্ট কিন্তু সরকারের বাড়ছে, যেহেতু ঘাটতি আছে সরকারকে লোন করতে হয়। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির গণতান্ত্রায়নে মডেল বাস্তবায়নে সর্বস্তরের জনসাধারণকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। There is so much happening. আমরা যদি আমাদের ডিরেগুলেশন গুলো করতে পারি ঠিকমতো, পলিসি গুলো ঠিকমতো করতে পারি, ফিনান্সিয়াল সেক্টর রিফর্মটা যদি শেষ করতে পারি, এভরিথিং ইন প্যারালাল চলতেছে। We are trying everything in parallel. নতুন প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দিয়ে অগ্রগতি মূল্যায়নে সরকার বাস্তবায়নের হার নিয়মিত তদারকি করবে বলেও জানান তিনি। গভর্নমেন্টের যে ইলেকশন ম্যানিফেস্টোতে আমাদের যে প্রমিসগুলো আছে, এগ্রিকালচার ইজ এ বিগ সাবজেক্ট। আমি ঢুকলাম না, এখন ঢুকতে গেলে অনেকক্ষণ কথা বলতে হবে। বাট আমরা জানি যে এই গভর্নমেন্টের টপ প্রায়োরিটি ইজ এগ্রিকালচার, এবং হয়তো ওইভাবে বাজেটে তার সব কিছু আসবে না। এগুলো যখন কাজ করতে যাচ্ছে আমরা তখন গ্র্যাজুয়ালি অ্যাড্রেসিং অ্যাজ ইট কামস। অনেক কিছু তো বাজেটে তার সব দেওয়া সম্ভব হয় না।
এছাড়া ক্রিয়েটিভ ইকোনমিকে গুরুত্ব দিয়ে রাজধানীর পূর্বাচলে থিয়েটার ডিস্ট্রিক্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আমরা চিন্তা করলাম উইফ ক্যান কম্বাইন সবকিছু মিলাই এই সাপোর্টটা যদি আমরা গভর্নমেন্ট থেকে তাদেরকে দিই। সেমিনারে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাত নিয়ে আলোচনা করেন বক্তারা। তাদের লাইফস্টাইলে, আমাদের ফরেন কারেন্সি আর্নিং এ। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। সবাইকে দেশের অর্থনীতির প্রাণ শক্তি রাজস্ব। চলতি অর্থবছরের 11 মাসে জাতীয় রাজস্ব বোর্ডের আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে 81,442 কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম 18% বেশি। এমন বাস্তবতায় নতুন অর্থ বছরে আরও উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, কাঠামোগত সংস্কার ছাড়া এই লক্ষ্য অর্জন অত্যন্ত কঠিন। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। জাতীয় রাজস্ব বোর্ডের সবশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরের 11 মাসে রাজস্ব আদায় হয়েছে 3,60,000 কোটি টাকার বেশি। যদিও এই সময়ে ইতিহাসে সর্বোচ্চ আদায়, তবুও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে 81,442 কোটি টাকা। অর্থবছরের শুরু থেকেই রাজস্ব আদায়ে চাপ ছিল। প্রথম 5 মাসে ঘাটতি ছিল 24,000 কোটি টাকার বেশি। 6 মাসে তা বেড়ে দাঁড়ায় প্রায় 46,000 কোটি টাকা, আর 9 মাসে তা পৌঁছে যায় প্রায় 1 লাখ কোটি টাকায়। ফলে বছর শেষে বড় ধরনের ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। 4 লাখ থেকে যখন আপনি 6 লাখে যাবেন, অঙ্কের হিসেবে করলে সেটা প্রায় 46-47% মতো, মানে 45% গ্রোথ, মানে কালেক্ট করা, মানে বর্তমান যে অবস্থা আছে আমাদের যে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন বা কালেকশন যে মেকানিজম আছে, এটা তো অবশ্যই একটা, আমি মনে করি, চ্যালেঞ্জিং একটা টাস্ক। এই অবস্থার মধ্যেই আগামী অর্থ বছরের বাজেটে রাজস্ব আহরণের জন্য প্রায় 7 লাখ কোটি টাকার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর বিশেষজ্ঞরা বলছেন, নতুন করদাতা অন্তর্ভুক্তি, ডিজিটাল কর ব্যবস্থা এবং কর প্রশাসনের দক্ষতা বাড়ানো গেলে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। বড় দুর্বলতাটা হচ্ছে, দেখেন যে আমাদের কর জাল, মানে আমাদের যে ট্যাক্স নেট যেটা আছে, এটা খুবই সীমিত, মানে খুব অল্প সংখ্যক লোক কিন্তু কর দেয়। আবার যারা ধরেন কর দেয়, সবাই কিন্তু রিটার্নও দেয় না। অর্থনীতিবিদরা বলছেন, দেশের কর জিডিপি অনুপাত এখনো দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় কম। তাই এনবিআর এ রাজস্ব আহরণের ব্যর্থতা রোধ করতে জোর দেন। যা আমাদের আহরণ করা উচিত তার অর্ধেকও আমরা আহরণ করতে পারছি না। এদিকে এখানে একটা ব্যর্থতা, এবং এই যে ব্যর্থতাটা, রাজস্ব আহরণে এই যে ব্যর্থতা, এই ব্যর্থতাই কিন্তু আমাদেরকে ওই ঋণ নির্ভরতা বলেন। অর্থনীতিবিদরা বলছেন, বিদ্যমান কর কাঠামো, দুর্বল কর প্রশাসন, কর ফাঁকির কারণে লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং হয়ে উঠবে। ফলে ঋণ নির্ভরতা বাড়ার আশঙ্কা দেখছেন তারা। ক্ষমতার মধ্যে যদি রাখতে চাই, তাহলে একদিকে যেমন আমাদেরকে রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সর্বতোক প্রচেষ্টা নিতে হবে, যেখানটায় সম্ভাবনা আছে। অর্থনীতিবিদদের মতে, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ এবং কার্যকর সংস্কারই হতে পারে রাজস্ব ঘাটতির দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার প্রধান পথ। ইতিহাসের সর্বোচ্চ বাজেটের সঙ্গে এসেছে বড় রাজস্ব লক্ষ্যমাত্রাও, কিন্তু অতীতের আদায় সক্ষমতা এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই লক্ষ্য অর্জন সহজ হবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটে আবাসন খাতে 15% মূলধনী কর আরোপের ঘোষণা দিয়েছে সরকার, যাকে জনগণের জন্য জুলুম হিসেবে দেখছে দেশের আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাব। এদিকে বাজেটের প্রভাব পড়েছে নির্মাণ সামগ্রীর দামে। এর মধ্যেই দাম বেড়েছে 12% পর্যন্ত। এতে ফ্ল্যাট বিক্রি কমেছে 60%। এমন পরিস্থিতিতে মূলধনী কর প্রত্যাহার ও রেজিস্ট্রেশন খরচ কমানোর দাবি রিহ্যাবের। মাকদুরামিদের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই নানাবিধ সংকটে থমকে আছে দেশের আবাসন খাত। তার উপর 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই সংকটকে করেছে আরো ঘনীভূত। মাননীয় সদস্যবৃন্দ, নতুন বাজেটে বিলেট থেকে উৎপাদিত প্রতি মেট্রিক টন রডের ওপর ভ্যাট 2,700 টাকা থেকে বাড়িয়ে 3,400 টাকা করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে বাজেট পরবর্তী ইট, সিমেন্ট সহ প্রধান নির্মাণ সামগ্রীর মূল্য বেড়েছে প্রায় 10 থেকে 12%, যার প্রভাব পড়েছে আবাসন খাতে। 60% মতো কমেছে ফ্ল্যাট বিক্রি। এমন পরিস্থিতিতে অনেকটা দিশেহারা দেশের আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহ্যাব। এ খাতে মূলধনী করকে জনগণের জন্য জুলুম বলছেন সংগঠনটির প্রেসিডেন্ট। তার মতে, এভাবে চলতে থাকলে মুখ থুবড়ে পড়বে দেশের আবাসন খাত। ফ্ল্যাটের ট্যাক্স যদি 1.5 কোটি টাকা দিতে হয়, কত টাকা আপনার ফ্ল্যাটগুলোর দাম? 10 কোটি টাকা। তাহলে আপনাকে 15% মানে 1.5 কোটি পে করতে হবে।
তো দীর্ঘটা থাকলে তো আপনি নিজেই বাড়ি করতেন, নাই বলে তো আপনি ডেভেলপে আসছেন। তাহলে এখন আপনি দীর্ঘটা কোথায় পাবেন? হ্যাঁ, উনি যদি কখনো বিক্রি করেন, সেল করেন, তখন না গেইনের প্রশ্ন আসবে, ট্যাক্সের প্রশ্ন আসবে। কিন্তু কোনো বেচা কেনা ছাড়াই বলা হচ্ছে, তার সেটা নাম দেওয়া হচ্ছে মূলধনী ট্যাক্স। আমরা বলবো এটা বাংলার জনগণের জন্য জুলুম। পরিস্থিতি থেকে উত্তরণে অবিলম্বে এই মূলধনী কর প্রত্যাহারের জোর দাবি রিহ্যাবের। পাশাপাশি আবাসন খাতকে সচলে এবং সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আনতে ফ্ল্যাট ও প্লটের রেজিস্ট্রেশন খরচ কমানোর দাবিও জানান তিনি। এই 15% ট্যাক্স যেটা আরোপ করেছেন, মূলধনী ট্যাক্স, এটা প্রত্যাহার করেন। রেজিস্ট্রেশন খরচটা কমিয়ে নেন, লোনটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসেন। তাহলে আলটিমেটলি দেশ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত হবে। আবাসন খাতকে ঘুরে দাঁড়াতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা চান রিহ্যাব প্রেসিডেন্ট। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। অর্থনৈতিক সক্ষমতা যাচাই ছাড়া কোনো প্রকল্প নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন আহমদ। দুপুরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেট নিয়ে আলোচনায় তিনি এই মন্তব্য করেন। এ সময় সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, চলতি অর্থ বছরে দেশের বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধের ব্যয় $4.5 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচকরা জানান, পরিচালন ব্যয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের ঋণের কারণে বাজেট ঘাটতি আরও বাড়ছে। In the market economy, to oil the machine, I think you have to put something extra. Perhaps in Bangladesh, they have taken more than what should have been. Now the budget said that next year it will be 8% growth rate, okay, manageable, and it assumes that this year the growth rate will be 9%. But we have the data for 11 months, and it shows that it is minus 2.5% of growth. So you will actually need more than 20% of growth, not 8% of growth, you see. So these are some of the weaknesses with which the budget's assumptions have started with. 2025 সালে সরকারি ও বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষে ভূমি খাত আর সর্বনিম্ন এনজিও খাত। বৃহস্পতিবার রাজধানীর টিআইবি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025 শীর্ষক সেমিনারে এসব তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। জরিপের ফলাফলে জানানো হয়, গত 3 বছরে 1,729 কোটি টাকার বেশি ঘুষ লেনদেন হয়েছে। এদিকে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সেবা পুরোপুরি ডিজিটালাইজ করতে হবে যেন সেবা গ্রহীতার সঙ্গে সেবাদাতার প্রত্যক্ষ যোগাযোগের প্রয়োজন না হয় এবং অনলাইনে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে যথাযথ প্রচার চালাতে হবে। পুরো এন্ড টু এন্ড ডিজিটালাইজেশনটা হয় নাই, বা শুরু থেকে শেষ পর্যন্ত সেবাটাকে আপনার আধুনিক কি বলে যে ডিজিটাল করা হয় নাই, যে কারণে একটা ফাঁক বা একাধিক ফাঁক কিন্তু রয়ে গেছে, যার মাধ্যমে গ্রাহকদেরকে প্রতারণা করা হয়। অর্থাৎ প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য যে প্রতিষ্ঠানটি, সেটিকে আরো কার্যকর করতে হবে। যারা উত্তরদাতা তাদের একটা উল্লেখযোগ্য অংশ, কত 26% মতো দুদক শব্দটা জানে, দুদক সম্পর্কে পরিচিতি আছে, তারা শুনেছে দুদক প্রতিষ্ঠানটি। কিন্তু যারা দুদকে অভিযোগ করেছেন তাদের কিন্তু খুবই নগণ্য, 0.6%। অর্থাৎ দুদকের উপর কিন্তু ওই পর্যায়ে আস্থা তৈরি হয় নাই। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত, যার আবেদন করা যাবে 28 জুন থেকেই। বিকেলে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে এসব বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, প্রাথমিকভাবে আবেদন করা যাবে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা ও সিলেট থেকে। মেডিকেল ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে, বাড়ানো হবে এর পরিধি। That I am very happy to announce that we are resuming our normal visa operation application for tourist visa, which can be submitted from Sunday the 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds.
ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে বাংলা কিউআর কোড ক্যাম্পেইনের উদ্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক। সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে উদ্বোধন করেন শীর্ষ কর্মকর্তারা। 1 জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর কোডের ব্যবহার। ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে মেলার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক, যেখানে অংশগ্রহণ করেছে স্বপ্ন আগরা সহ প্রায় সব রিটেল শপ। বাংলা কিউআর কোডের মাধ্যমে এক কিউআর কোডের মাধ্যমে লেনদেন করতে পারবে সব ধরনের গ্রাহক। বাংলা কিউআর কোড এর মাধ্যমে ক্যাশলেস লেনদেন বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের লেনদেনের সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সীমা রাখেনি বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে লেনদেন আরো স্বচ্ছ এবং সহজ হবে বলছে কেন্দ্রীয় ব্যাংক। চেঞ্জ দিতে পারে না অনেকেই, কিন্তু এখানে অ্যাকচুয়াল যে প্রাইস সেইটাই ডেবিট হয়ে যাবে এবং সবার কাছে এটা সহজলভ্য করবে। ডাচ বাংলা ব্যাংক এটা করেছেন। বিশ্ব এমএসএমই দিবস 2026 উদযাপন উপলক্ষে 7 জন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রাইম ব্যাংক এসএমই উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক উদ্যোক্তা গ্রাহক অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রাইম ব্যাংকের সিইও সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, যারা বলেন এসএমই খাত দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি। বৃহস্পতিবারে আমরা যদি দেখি, বৃহস্পতিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 273টির, কমেছে 68টির, অপরিবর্তিত রয়েছে 54টির দর। লেনদেন গত কার্যদিবসের তুলনায় 170 কোটি টাকার বেশি বেড়েছে। লেনদেন হয়েছে 1110 কোটি 74 লাখ টাকা। এছাড়া যদি আমরা দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি, দ্বিতীয় অবস্থানে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড। এছাড়া টপ লুজার যদি আমরা দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জে, টপ লুজারের তালিকায় প্রথম অবস্থানে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স। আমরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থাটা দেখে নিব। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে আজ 29 পয়েন্ট, বেড়ে দাঁড়িয়েছে 15,149 পয়েন্টে। এছাড়া সিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা যদি দেখি আজ দর বেড়েছে কতটি প্রতিষ্ঠানে সেটা আমরা দেখতে চাচ্ছি। দর বেড়েছে 133টি প্রতিষ্ঠানের, কমেছে 69টি প্রতিষ্ঠানের দর, অপরিবর্তিত রয়েছে 38টির দর। লেনদেন হয়েছে 98 কোটি 81 লাখ টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার যদি আমরা দেখে নেই, সেক্ষেত্রে ডিএসসির সূচকটাও আমরা দেখতে পাচ্ছি যে আজ 35 পয়েন্টের মতো বেড়েছিল। আমরা আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হারে দেখে নিচ্ছি। ইউএস ডলার কিনতে আজ খরচ হয়েছে 123 টাকা 40 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 40 পয়সায়। পাউন্ড কিনতে খরচ হয়েছে 167 টাকা 17 পয়সা, বিক্রি হয়েছে 159 টাকা 87 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য ছিল 145 টাকা 6 পয়সা, বিক্রি হয়েছে 139 টাকা 55 পয়সায়। এছাড়া যদি আমরা দেখি জাপানি ইয়েন কিনতে খরচ হয়েছে 79 পয়সা, বিক্রি হয়েছে 72 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য ছিল 33 টাকা 26 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 50 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে আজ খরচ হয়েছে 30 টাকা 49 পয়সা, বিক্রি হয়েছে 29 টাকা 59 পয়সায়। এছাড়া সিঙ্গাপুরি ডলারের যদি আমরা দেখি, সিঙ্গাপুরি ডলার কিনতে খরচ হয়েছে 98 টাকা 50 পয়সা, বিক্রি হয়েছে 93 টাকা 96 পয়সা। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 39 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 22 পয়সায়। জাপানিজ ইয়েনের ক্রয় মূল্য ছিল 19 টাকা 94 পয়সা, বিক্রি হয়েছে 17 টাকা 94 পয়সায়। এবার দেখে নিব আমরা চাকরির খবরটা যদি দেখে নেই। চাকরিটাও আমরা এখানে দেখতে পারবো। আজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন প্রতিষ্ঠান যদি আমরা দেখি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই পিএলসি। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার পদের জন্য আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি যে কোনো সময় জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত আবেদনটা করা যাবে। এরপরেই আমরা যদি দেখি যে নিয়োগ বিজ্ঞপ্তি আরও বেশ কিছু প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওয়ান ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কালেকশন অফিসার পদে রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট বিভাগে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, আবেদন করা যাবে 7 জুলাই 2026 পর্যন্ত।
এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।